হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 22, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, যেগুলো আগের এমএসসি পরীক্ষায় কমন এসেছিল, এবারও এসএলএসটি পরীক্ষায় কমন আসবে। কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি আলোচনা করলাম আমি সৌম্যদীপ মাইতি। আর একটা কথা বলি, আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, যদিও 3 মাসের কোর্স ছিল, তো 1 মাস অলরেডি হয়ে গেছে, বাকি থাকছে 2 মাস। যারা 2 মাস ক্লাস করতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন। দেখুন, নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। তো এটাই শেষ চান্স আমাদের জীবনে, এরপর হয়তো 5-6 বছর এসএসসি পাবেন না। তো অলরেডি 1 মাস হয়ে গেছে, বাকি 2 মাস যারা একটু ভালো করে পড়াশোনা করতে চান আর যারা কমন পেতে চান বিশেষ করে, তারা কিন্তু এই নাম্বার যোগাযোগ করবেন। অনেক ক্লাস শুরু হয়ে গেছে। আর একটা কথা, আমি এসব পিডিএফ কিন্তু আমার ছাত্রছাত্রীকে দিয়ে দিই, তো খাতা লিখতে হবে না, এসব পিডিএফ আমি ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাবধ প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, 1990 খ্রিস্টাব্দে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায়। তথ্য দেখুন যে 1963 খ্রিস্টাব্দে নেপাল থেকে ডক্টর শশীধর দাশগুপ্ত 20টি প্রাচীন পুঁথি থেকে 250টি চর্যা পান। সেগুলি থেকে 98টি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে প্রকাশের ব্যবস্থা করেন, কিন্তু আকস্মিকভাবে তার মৃত্যু ঘটে। তারপর 1990 খ্রিস্টাব্দে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ প্রকাশিত হয়। এতে 98টি চর্যা আছে, তার মধ্যে 92টি চর্যায় মৌলিক, অর্থাৎ আগে আবিষ্কৃত হয়নি। ওকে, তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যে সর্বাধিক ব্যবহৃত রাগের নাম কি? তথ্য দেখুন, এই কাব্যে এই রাগটি মোট 57টি পদে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন খ, পাহাড়িয়া রাগ। সবচেয়ে বেশি হচ্ছে পাহাড়িয়া। ওকে, 57টি পদে ব্যবহৃত হয়েছে। ওকে, আর চর্যাপদে বললে পটমঞ্জরি রাগ। তারপর দেখুন 3 নম্বর প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাই ওর, এ ভরা বাদর মাও ভাদর, শূন্য মন্দির মোড়। এটি কার পদ? এটি হচ্ছে বিদ্যাপতির পদ। আমাদের জানতে হবে এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ। উত্তর হচ্ছে অপশনটা গ হবে, ভুল করে ক্ষয়ে গেছে, অপশন গ, মাথুর পর্যায়ের পদ। ওকে, তারপর দেখুন 4 নম্বর প্রশ্ন, 500 বৎসরের পদাবলী 1410 থেকে 1910 গ্রন্থটি কে সম্পাদনা করেন? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর বিমান বিহারী মজুমদার। তারপর দেখুন 5 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়? দ্বিতীয় সংস্করণ কিন্তু, ঠিক আছে? উত্তর হলো অপশন ঘ, 1308 বঙ্গাব্দে বা 1902 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, কার অত্যাচারে কবি মুকুন্দ চক্রবর্তী গৃহচ্যুত হন? উত্তর হচ্ছে অপশন ক, ডিদার মাহমুদ শরীফের অত্যাচারে। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটি কে প্রথম প্রকাশ করেন? অথবা ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের প্রথম প্রকাশক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, মহেন্দ্রনাথ ঘোষ। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যধারার কোন কবি তার কাব্যকে নূতন মঙ্গল বলে সম্বোধন করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ভারতচন্দ্র রায়গুণাকর। তথ্য কিন্তু গুলিয়ে যায়, একটু কথা বলে দিচ্ছি, নতুন মঙ্গল বললে মুকুন্দ চক্রবর্তী, ঠিক আছে? নতুন মঙ্গল বললে মুকুন্দ চক্রবর্তী, আর নূতন মঙ্গল বললে কিন্তু মনে হয় ভারতচন্দ্র রায়গুণাকর। তথ্য দেখুন, তিনি তার কাব্যকে মোট 5 বার, কবার? 5 বার নূতন মঙ্গল বলে অভিহিত করেছেন, ঠিক আছে? তা দেখুন 9 নম্বর প্রশ্ন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কীর্তিবাসুচার রামায়ণের নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, রামপাঁচালী। ডক্টর সুকুমার সেনের মতে বা তার কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী, কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কীর্তিবাসের রামায়ণের নাম হচ্ছে রাম পাঁচালী। তা দেখুন 10 নম্বর প্রশ্ন, নন্দের নন্দন কৃষ্ণম্বর প্রাণনাথ, এটি কার কোন গ্রন্থের বিখ্যাত উক্তি? তথ্য দেখুন, এই পংক্তিটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবেগকে আকাশ ছোঁয়া ব্যাপ্তি দান করেছিল। উত্তর হচ্ছে অপশন ঘ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিষয়। আচ্ছা, যেহেতু এটা আপনাদের এসএলএসটিতে পড়বে, তাই অবশ্যই পরীক্ষার শেষে কে কত নাম্বার পেয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন।
60-এর মধ্যে কে কত নাম্বার পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করবেন আর লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন, 1521 খ্রিস্টাব্দে কার তিরোধানের পর মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দিব্যোন্মাদ অবস্থা আরম্ভ হয়েছিল? ওকে, উত্তর হচ্ছে অপশন গ, জগন হরিদাস বা হরিদাস ঠাকুরের মৃত্যুর পর। কত খ্রিস্টাব্দে? 1521 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে দেখুন 12 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। সতী ময়নার 12 মাসি বর্ণনায় দৌলত কাজী ও সৈয়দ আলাওলের যৌথ প্রয়াস রয়েছে কোন মাসের বর্ণনায়? মনে রাখবেন যৌথ প্রয়াস রয়েছে কোন মাসের বর্ণনায়, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন খ, জ্যৈষ্ঠ। ওকে, কারণ আষাঢ় থেকে শুরু, যেটা এবারে এমএসসি পরীক্ষায় এসেছিল দৌলত কাজী, শেষ হয়েছে কোন মাসে? বৈশাখ মাসে। আষাঢ় থেকে শুরু, শেষ হয়েছে বৈশাখ মাসে। তিনি মোট 11 মাস সতী ময়নার 12 মাসই বর্ণনা করেছেন কে? দৌলত কাজী। জ্যৈষ্ঠ মাসের কিছুটা করতে করতে তিনি মারা গেছিলেন, ঠিক আছে? দৌলত কাজী জ্যৈষ্ঠ মাসের কিছুটা সতী ময়নার 12 মাসই বর্ণনা করতে করতে মারা গেছিলেন, তারপর সেটাকে জ্যৈষ্ঠ মাসটা সম্পূর্ণ করেন দৌলত কাজী। তাই জন্য দৌলত কাজী ও সৈয়দ আলাওলের যৌথ প্রয়াস রয়েছে সতী ময়নার জ্যৈষ্ঠ মাসের 12 মাসি বর্ণনায়। তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন গ্রন্থটির মূল উৎস হলো আরব্য উপন্যাস বা প্রেমাখ্যান আলিফ লাইলার একটি আখ্যান? তথ্য দেখুন, এই গ্রন্থটি হচ্ছে প্রেমমূলক উপাখ্যান গ্রন্থ। উত্তর হচ্ছে অপশন খ, সয়ফুল মুলুক বদিউজ্জামাল। তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্য কার গানে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? অথবা কমলাকান্ত ভট্টাচার্য কার ভাবশিষ্য ছিলেন? প্রশ্নগুলো কিন্তু একই, একটাই উত্তর হবে। উত্তর হচ্ছে অপশন ক, রামপ্রসাদ সেনের। 15 নম্বর প্রশ্নটা এমএসসির প্রশ্ন, মানে ইসলামী সাহিত্য, আপনারা স্কিপ করতে পারেন। আমি বারো বলছি, আমার মধ্যযুগের ক্ষেত্রে 4টা প্রশ্ন, 15 নম্বর, 30 নম্বর, 35 নম্বর, 60 নম্বর, এই 4টা প্রশ্ন কিন্তু ইসলামী সাহিত্য থেকে থাকবে। সেটা কিন্তু আপনারা স্কিপ করে যাবেন, পরীক্ষায় আসবে না। ওকে, বারবার কেউ ইউটিউবে কমেন্ট করবেন না যেগুলো আপনি করাচ্ছেন কেন। আমি বলেছি যে আমার সেটা থাকবে, কারণ এমএসসির সময় কিন্তু এগুলোই আপনাদের খুঁজতে হবে। ওকে, তাই বাদ দিচ্ছি না, আপনারা শুধু এই 4টা প্রশ্ন স্কিপ করলে বাকি 56টা প্রশ্ন কিন্তু এসএসটির জন্য, ঠিক আছে? তো 4টা প্রশ্ন আমরা স্কিপ করে যাবেন। তাহলে দেখুন 15 নম্বর প্রশ্ন, দৌলতুজির বাওরাম খান কোন শতাব্দীর কবি ছিলেন? অথবা বেশিরভাগ সমালোচকের মতে দৌলতুজির বাওরাম খানের লাইলি মজনু কাব্যটি কোন শতকে রচিত হয়েছিল? লাইলি মজনু কাব্যের রচয়িতাকে? দৌলতুজির বাওরাম খান। ওকে, উত্তর হচ্ছে অপশন খ, 16 শতাব্দীর কবি বা তার কাব্যটি 16 শতাব্দীতে রচিত হয়েছিল। তাহলে দেখুন 16 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। গঙ্গা যমুনা মাঝেরে বহয় নাই ধনশীর আগে রচিত পদটি কার লেখা? এটি চর্যায় কত সংখ্যক পদ? অথবা চর্যায় কার কত সংখ্যক পদে গঙ্গা ও যমুনা নদীর কথা উল্লেখ আছে? চর্যায় মোট 3টি নদীর কথা উল্লেখ আছে, গঙ্গা, যমুনা, পদ্মা। পদ্মাকে এখানে খাল বলা হয়েছে। তো গঙ্গা যমুনা মাঝের বহয় নাই চর্যায় কার কত সংখ্যক পদে গঙ্গা ও যমুনা নদীর কথা উল্লেখ হয়েছে বা উল্লেখিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, ডম্বিপাদের 14 সংখ্যক পদে। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যের মূল ঘটনা কোথায় সংঘটিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, তো অনেকে পারবে না এগুলো। উত্তর হচ্ছে অপশন খ, বৃন্দাবনে। সহজ প্রশ্ন, কিন্তু ঘুরে ফিরে দিলে অনেকেই পারবে না। 18 নম্বর প্রশ্ন সবাই জানেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর, এটি কার পদ? চণ্ডীদাসের পদ। তো এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন খ, আক্ষেপানুরাগ পর্যায়ের পদ। তাহলে দেখুন 19 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, সবাই জানেন। মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কবি কাকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন গ, জ্ঞানদাসকে বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ রোমান্টিক কবি। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে দ্বিতীয়বার মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল? প্রথম নয় কিন্তু, দ্বিতীয়বার বলেছে। উত্তর হচ্ছে অপশন গো, 1852 খ্রিস্টাব্দে। এটা অনেকে ভুল করে 1844 করে দেয়, সেটা কিন্তু প্রথমবার। দ্বিতীয়বার মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল 1852 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। মুকুন্দরাম সুখের কথায় বড় নয়েন, দুঃখের কথায় বড়, কে কোন গ্রন্থে এই মন্তব্যটি করেছেন? বা তাকে মানে দুঃখের কবি কে বলেছেন, ঠিক আছে? তো উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা সাহিত্য গ্রন্থে। এমএসসি বইয়ে কিন্তু আসছিল বঙ্গভাষা সাহিত্যর ইংলিশ ভার্সানটা এসেছিল, যেটা কার লেখা? এটা ডক্টর দীনেশচন্দ্র সেনের লেখা। তাহলে দেখুন 22 নম্বর প্রশ্ন, প্রণাম চক্রবর্তী তার ধর্মমঙ্গল কাব্যের কোন পালায়
কিঞ্চিত আত্মপরিচয় দিয়েছেন? প্রশ্নগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। উত্তর হচ্ছে অপশন খ, ঢেকুর পালায় তিনি কিঞ্চিত আত্মপরিচয় দিয়েছেন। তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের ভারতী যোগ, যৌবনেতে করো যৌবন ভোগ, ভারতচন্দ্র তার কোন গ্রন্থে এই উক্তিটি করেছেন? অবশ্যই তো ভারতচন্দ্রের উক্তি। ভারতচন্দ্র তার অপশন খ রসমঞ্জরি গ্রন্থে এই উক্তিটি করেছেন। তাহলে দেখুন 24 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের কাব্যের নাম কি? ভারত পাঁচালী। ভারত পাঁচালী কাব্য বা কাশিদাসী মহারথ কোন ছন্দে লেখা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, পয়ারো ত্রিপদী ছন্দে লেখা। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, মাধব বসুর কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। তো মাধব বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কত বছর ধরে রচনা করেন? সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন গ, 7 বছর। ওকে। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, ডক্টর বিমানবাড়ি মজুমদারের মতে কৃষ্ণদাস কবিরাজ কোন গ্রন্থটি রচনা করে সম্ভবত কবিরাজ উপাধি পান? এটা অনেকেই ভুল বলবে, ঠিক আছে। ডক্টর বিমানবাড়ি মজুমদারের মতে কৃষ্ণদাস কবিরাজ কোন গ্রন্থটি রচনা করে সম্ভবত কবিরাজ উপাধি পান? উত্তর হচ্ছে অপশন ক, গোবিন্দ লীলামৃত। অনেকে এটা হয়তো শ্রী শ্রী চৈত্র চৈতামৃত ভাববে, সেটা কিন্তু নয়। তার আগেই তিনি গোবিন্দ লীলামৃত রচনা করে কিন্তু এটা পান। তার প্রথম গ্রন্থ হচ্ছে গোবিন্দ লীলামৃত, আর দ্বিতীয় গ্রন্থ হচ্ছে সারঙ্গরঙ্গতা, এটা হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতের টিকা, আর 3 নম্বর গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী চৈত্র চৈতামৃত। গোবিন্দ লীলামৃত আর সারঙ্গরঙ্গতা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত, আর শ্রী শ্রী চৈত্র চৈতামৃত হচ্ছে বাংলা ভাষায় রচিত। এগুলো মনে রাখবেন। তা দেখুন 27 নম্বর প্রশ্ন, দৌলত কাজী হয়ে গেছে, ভুল করে দৌলত কাজী হবে, ঠিক আছে। দৌলত কাজী তার লোচন্দ্রাণী বা সতীময়না কাব্যের মোট কটি স্থানে বিদ্যাসুন্দর কাব্যের কথা উল্লেখ করেছেন? ওকে। উত্তর হচ্ছে অপশন খ, 2টি স্থানে তিনি বিদ্যাসুন্দর কাব্যের কথা উল্লেখ করেছেন। সেটা সাবারিদ খানের বা সাবিরিদ খানের লেখা। ওই জন্য অনেকে বলে যে তিনি এই সাবারিদ খান বা সাবিরিদ খানের বিদ্যাসুন্দর কাব্যটি সম্ভবত পড়ে থাকেন বা পড়ে থাকবেন। তাহলে দেখুন 28 নম্বর প্রশ্ন, চট্টগ্রামের কোন জনৈক ব্যক্তি সর্বপ্রথম সৈয়দ আলালের পদ্মাবতী কাব্যটি রচনা করেন? এটা প্রকাশ করেন হবে, ঠিক আছে। চট্টগ্রামের কোন জনৈক ব্যক্তি সর্বপ্রথম সৈয়দ আলালের পদ্মাবতী কাব্যটি প্রকাশ করেন? আসলে সময় না থাকা সত্ত্বেও মানে টাইপিং করতে তো বিশাল স্পিডে টাইপিং করতে হয়, যার ফলে অনেক সময় মিস্টেক হয়ে যায়। এমনি এগুলো আমরা ঠিক করে দিই, ঠিক আছে, বইতে আমাদের ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দ্রুত করতে গিয়ে মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। কারণ ব্যাপারটা সময় থাকে না, তবুও চেষ্টা করি দিনে একটা ভিডিও প্রকাশ করার। আর এডিট অপশান যেহেতু আমরা করবো না, একটা ভিডিও যেটাই হবে সেটাকেই আমরা আপলোড করবো, তাই যে মিস্টেকগুলো হবে সেগুলো ক্ষমা করে দেবেন। চট্টগ্রামের কোন জনৈক ব্যক্তি সর্বপ্রথম সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, মৌলভী সৈয়দ হামিদুল্লাহ বা হামিদুল্লাহ। তাহলে দেখুন 29 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন একমাত্র কোন গ্রন্থে তার পৃষ্ঠপোষক রাজকিশোর এর নাম উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, কালী কীর্তন গ্রন্থে। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, এটাও এমএসসির, আপনারা স্কিপ করে যাবেন, আগেই বলেছি। শেখ ফয়জুল্লাহ রচিত পঞ্চম তথা শেষ পুঁথি কোনটি? তিনি মোট 5টি পুঁথির রচনা করেছেন, বা তার নামে মোট 5টি পুঁথি পাওয়া যায়। তো শেখ ফয়জুল্লাহ রচিত পঞ্চম তথা শেষ পুঁথি কোনটি? তথ্য দেখুন, তার এই কাব্যগ্রন্থটি সম্পর্কে তেমন বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি। উত্তর হচ্ছে অপশন ঘ, রাগনামা। তার পঞ্চম বা শেষ পুঁথি হচ্ছে রাগনামা, ঠিক আছে। এটা এমএসসি প্রশ্ন, আপনারা স্কিপ করে যাবেন। তাও দেখুন 31 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। আগেবার দুটো মানে নাম দিয়েছি, গঙ্গা যমুনা, এটা হচ্ছে পদ্মা। বাজনাম পাড়ি পৌয়া খালে বাহিউ, মল্লারের আগে রচিত এই পদটি কার লেখা? এটি চর্যায় কত সংখ্যক পদ? ওকে। অথবা দেখুন, চর্যায় কার কত সংখ্যক পদে পদ্মা নদীর কথা উল্লেখ আছে, যদিও এই পদটিতে পদ্মাকে খাল বলে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। দেখুন পৌয়া খালে, পৌয়া মানে পদ্মা, খালে, হ্যাঁ, ওটা খাল বলা হয়েছে পদ্মাকে, কিন্তু পদ্মা একটা নদী। মোট চর্যাপদে হচ্ছে গঙ্গা, যমুনা, পদ্মা, এই 3টি নদীর কথা উল্লেখিত হয়েছে। তো দেখুন চর্যায় অপশন ঘ, ভূসুকপাদের 49 সংখ্যক পদে পদ্মা নদীর কথা উল্লেখিত হয়েছে। আর ভূসুকপাদের 49 সংখ্যক পদে কিন্তু তিনি নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন, আজি ভূসুক বঙ্গালী ভৈরী। তাহলে দেখুন 32 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যের মূল বা প্রধান ছন্দ কি?
উত্তর হচ্ছে অপশন ঘ, পয়ার ও ত্রিপদী। মধ্যযুগের বেশিরভাগ কাব্যই হচ্ছে পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত, 90% কাব্য। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, শীতের ওড়নি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না, ভনয় বিদ্যাবতী সন বরনারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এটি বিদ্যাপতির তো পদ, নামেই বুঝতে পেরেছেন ভনয় বিদ্যাপতী। তো বিদ্যাপতির পদ এটি কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন খ, ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের পদ। তাহলে দেখুন 34 প্রশ্ন, গোবিন্দ দাসের নামে কতগুলি বৈষ্ণব পদ পাওয়া যায়? এমনি পদ নয়, কতগুলি হচ্ছে বৈষ্ণব পদ পাওয়া যায় গোবিন্দ দাসের নামে? উত্তর হচ্ছে অপশন খ, প্রায় 450টি। তারপর দেখুন 35 প্রশ্ন, বিজয়গুপ্তের কাব্যের নাম কি? পদ্মা পুরাণ। এটা পদ্ম পুরাণ নয়, কিন্তু পদ্মা পুরাণ হবে। তো বিজয়গুপ্তের পদ্মা পুরাণ কাব্যের অঙ্গিরস বা মূল রস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, করুণ রস। মনে রাখবেন মধ্যযুগের 90% কাব্যই কিন্তু করুণ রসে রচিত হয়েছে। তারপর দেখুন 34 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কোন মঙ্গল কাব্যে দুর্বলা দাসী নামক কুট্টনী চরিত্রটি উল্লেখ পাওয়া যায়? ঠিক আছে, এটা কুট্টিনী হবে না, কুট্টনী চরিত্রটি উল্লেখ পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? উত্তর হচ্ছে অপশন খ, চণ্ডী মঙ্গল কাব্যে দুর্বলা দাসী নামক কুট্টনী চরিত্রটি উল্লেখ পাওয়া যায়। তারপর দেখো 37 নম্বর প্রশ্ন, কার নির্দেশে খনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য রচনায় ব্রতী হন? এটা অনেকে উল্টো পাল্টা বলবে, আমি প্রমাণ দিতে পারতাম কিন্তু সময়টা নষ্ট হবে বলে, ঠিক আছে। এটা কিন্তু অপশন ক, বর্ধমানাধিপতি কীর্তিচন্দ্র রায়ের উদ্দেশ্যে, ঠিক আছে। এটা প্রমাণ আমাদের বইটা পড়লেই প্রমাণ পেয়ে যাবেন, অনেকগুলো সমালোচনামূলক বই পড়ে কিন্তু আমি প্রশ্নটা দিয়েছি। এটা কিন্তু তার গুরু শ্রীরাম দাস ভট্টাচার্য হবে না, তিনি বর্ধমানাধিপতি কীর্তিচন্দ্র রায়ের নির্দেশে ধর্মমঙ্গল কাব্য রচনায় ব্রতী হন। ওকে। 38 নম্বর প্রশ্ন, রাজসভা কবি রায়গুণাকরের অমদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন তার উজ্জ্বলতা তেমনি তার কারুকার্য। 1302 বঙ্গাব্দে প্রকাশিত লোকসাহিত্য, যার প্রকাশকাল হচ্ছে 26 জুলাই 1907 বা 1314 বঙ্গাব্দ। প্রবন্ধ গ্রন্থের কবি সঙ্গীত প্রবন্ধে এই কথা কে বলেছেন? বা সংক্ষেপে এসএসসিতে প্রশ্ন আসবে যে ভারতচন্দ্রের অনামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালা বলে কে অভিহিত করেছেন। সংক্ষেপে আমরা এটুকুই জানি, কিন্তু আমার প্রশ্ন খুব তথ্যভিত্তিক হয়। পুরোটা লাইনটা দিয়েছি দেখুন। তো এটা হচ্ছে লোকসাহিত্য প্রবন্ধ গ্রন্থের কবি সঙ্গীত প্রবন্ধে কিন্তু একথা বলা হয়েছে। তো কে বলেছেন সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কোথাকার গুরুর আদেশ মতো রামায়ণের পাঁচালী বা তার শ্রীরাম পাঁচালী কাব্যটি রচনা করেন? ঠিক আছে, তার কাব্যের নাম কি? শ্রীরাম পাঁচালী, যাকে কৃত্তিবাসী রামায়ণ বলা হয়। তো উত্তর হচ্ছে অপশন গ, তার যে গ্রাম নদিয়ার ফুলিয়া গ্রামের গুরুর আদেশ মতো তার শ্রীরাম পাঁচালী কাব্যটি রচনা করেন। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, মহাভারতের প্রথম গদ্যানুবাদক কে ছিলেন? তথ্য দেখুন, তিনি 1858 থেকে 66 খ্রিস্টাব্দে মহাভারতের গদ্যানুবাদ করেন। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ঘ, পণ্ডিত কালীপ্রসন্ন সিংহ। 41 নম্বর প্রশ্ন দেখুন, বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? শ্রী চৈতন্য ভাগবত। তো বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে শ্রীকৃষ্ণের অবতার কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আচ্ছা, ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে টাইপিং করে বানিয়েছে, আপনারা বুঝতেই পারছেন, যার ফলে কিছু কিছু বানার মিস্টেকও হয়েছে আমাদের, সেজন্য দুঃখিত। তাই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যতই ব্যস্ত থাকি না কেন দিনে আমি চেষ্টা করি একটা ভিডিও টাইপিং করার, টাইপিং করে নিয়ে হাজির হওয়ার। তাই জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবেন। তারপর দেখুন 42 নম্বর প্রশ্ন, যে দৌলত কাজী কার বিদ্যাসাগর কাব্যটি পড়ে থাকবেন বলে মনে করা হয়? আমি একটু আগেই বলেছিলাম এটা। উত্তর হচ্ছে অপশন ক, সাবরিদ খান বা সাবারিদ খানের। ওকে। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটির নতুন সংস্করণ ঢাকা থেকে কে সম্পাদনা করেন? নতুন সংস্করণ কিন্তু, এটা হামিদুল্লাহ হবে না, সেটা প্রথম প্রকাশ করেন হামিদুল্লাহ। তো পদ্মাবতী কাব্যটির নতুন সংস্করণ কোথা থেকে, ঢাকা থেকে কে সম্পাদনা করেন? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। দেখুন আমি যেটা প্রশ্ন দিয়েছি কিন্তু সেই প্রশ্নটারই আবার আরেকটা প্রশ্ন যেটা তার সঙ্গে রিলেটেড, সেটা কিন্তু আমি নিয়ে এখানে হাজির হয়েছি। মানে একটা সেটে আমার 15টা করে সেট থাকে, 4বার সেটটাকে 15 4 60টা করে প্রশ্ন দিই, আমার 4টা সেটে 60টা প্রশ্ন হয়। দেখবেন যে সেটে একটা অন্য প্রশ্ন থাকে, আবার তারপরে সেটে সেই রিলেটেড কিন্তু প্রশ্নটা করা হয়, যাতে কিন্তু একটা 4টা সেট পড়লে 60টা প্রশ্ন পড়লে কিন্তু আপনার অনেকগুলো ডাউট সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়।
তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, কমলাকান্তের গীতিসংগ্রহের দ্বিতীয় সংস্করণ কমলাকান্ত পদাবলী শ্রীকান্ত মল্লিক কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল? ঠিক আছে, যেমন এখানে সব কিছু আমি দ্বিতীয় সংস্করণটা বা দ্বিতীয় প্রকাশ নিয়েই কিন্তু হাজির হয়েছি। তো কমলাকান্তের গীতিসংগ্রহের দ্বিতীয় সংস্করণ নাম কি? কমলাকান্তের পদাবলী, শ্রীকান্ত পদাবলী কর্তৃক প্রকাশিত। ঠিক আছে, শ্রীকান্ত মল্লিক কর্তৃক প্রকাশিত। শ্রীকান্ত মল্লিক কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল? উত্তর হচ্ছে অপশন গ, 1885 খ্রিস্টাব্দে বা 1292 বঙ্গাব্দে। আপনারা শুধু সহজ প্রশ্ন চান, তাই সহজ, কঠিন প্লাস মিডিয়াম এই তিনটা সেট কিন্তু আমার কাছে থাকে। তাই যেমন এটা কিন্তু অনেকে পারবেন না। ঠিক আছে, তো সেই ধরনের আমার প্রশ্ন 60 কেউ পাবেন না, ওই 55, 56, 57 পর্যন্ত হাইয়েস্ট পাবেন। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, এটা এমএসসির প্রশ্ন, ইসলামী সাহিত্য, আপনারা স্কিপ করে দিতে পারেন। যে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, ফকির গরিবুল্লাহকে। তো আপনারা এটা স্কিপ করে যাবেন। তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, করুণা পিহারি খেলু ন বল। এটা কিন্তু 9 বল নয়, মানে মেন যেটা আছে 1000 বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দুহা, সেখানে কিন্তু এটা 9 বল আছে, 9 বল হবে না। ঠিক আছে, 9 বল। তো ভৈরবের রচিত এই পদটি কার লেখা? একটি চর্যার কত সংখ্যক পদ? এবার আমরা যখন সেটা উচ্চারণ করবো যে চর্যার কার কত সংখ্যক পদে 9 বল বা দাবা খেলার উল্লেখ আছে, 9 বল এটা আসল বানান, কিন্তু আমরা যখন উচ্চারণ করবো তখন কিন্তু আমরা 9 বল বলবো। ঠিক আছে, 9 বল বা দাবা খেলার উল্লেখ আছে কার কত সংখ্যক পদে? উত্তর হচ্ছে অপশন খ, 51 পদের 12 সংখ্যক পদে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর যেমন দেখুন প্রত্যেকটা সেটা আমি কিন্তু লাইন তুলে প্রশ্ন করেছি চর্যাপদ থেকে। 47 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন নামটির পরিবর্তে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি প্রথম কে প্রস্তাব করেন? ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি প্রথম কে প্রস্তাব করেন মনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর নলিনীনাথ দাশগুপ্ত প্রথম শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি প্রকাশ করেন বা প্রস্তাব করেন। ওকে, এটা কিন্তু মানে অনেকেই শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলেছেন, মোহাম্মদ শহীদুল্লাহ, বিজয় ভট্টাচার্য, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলেছেন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা সন্দর্ভ, কিন্তু প্রথম প্রস্তাব করেন ডক্টর নলিনীনাথ দাশগুপ্ত। ওকে, তারপর দেখুন 48 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলে কাকে অভিহিত করা হয়? অথবা শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, এটি কার উক্তি? সবাই পারবেন এটা। উত্তর হচ্ছে অপশন খ, চণ্ডীদাসের উক্তি। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, আলো মুই জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, চিত মোর হরিয়া নিল, ছলিয়া নাগর ছলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটি কার পদ? এটি মনে রাখবেন জ্ঞানদাসের পদ। তো এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ সেটা আমাদের জানতে হবে। উত্তর হচ্ছে অপশন ক, পূর্বরাগ পর্যায়ের পদ। তাহলে দেখুন 50 নম্বর প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বা অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত কেতকদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার ভাসান পথ বা শরযাত্রার কয়টি ঘাট তথা গ্রামের নাম উল্লেখ আছে? সংক্ষেপে আর কি, ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার ভাসান পথ বা শরযাত্রার পথের কয়টি ঘাট তথা গ্রামের নাম উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ঘ, 22টি। খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে 14টি ঘাটের নাম বর্তমানে পাওয়া যায়। তখন কিন্তু 22টি ঘাটের কথা উল্লেখ আছে, কিন্তু বর্তমান হচ্ছে, হ্যাঁ, তোমার হচ্ছে দামোদর ও তার সাংবাদিক বেহুলা, এদের আশেপাশে 14টি ঘাটের অস্তিত্ব রয়েছে। তাহলে দেখুন 51 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। আগের বলেছিলাম কার অত্যাচারে তিনি গৃহত্যাগ করেন বা গৃহচ্যুত হন? ডিএদার মাহমুদ শরীফের অত্যাচারে। এবার বলছি সাল বলে দিয়েছি, তারিখ 1575 খ্রিস্টাব্দে ডিএদার মাহমুদ শরীফের অত্যাচারে মুকুল চক্রবর্তী তার পৈতৃক নিবাস ত্যাগ করে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? ঠিক আছে, দেখুন আমি রিলেটেড বলছিলাম প্রশ্নগুলো, 1575 খ্রিস্টাব্দে কিন্তু। উত্তর হচ্ছে অপশন খ, আরডা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের। হ্যাঁ, মেদিনীপুরের আরডা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের। তাহলে দেখুন 52 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, খরাম চক্রবর্তীর গুরুর নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, শ্রী রামদাস ভট্টাচার্য। অনেকে শুধু শ্রী রামদাস জানেন, আবার অনেকে বলেন শ্রী রামদাস আদক। রামদাস আদক কিন্তু খরাম মানে ধর্মঙ্গল কাব্যের আরেকজন কবি। ঠিক আছে, রামদাস আদক হবে না, সবাই রামদাস বলেন সংক্ষেপে, কিন্তু তার গুরুর নাম হচ্ছে শ্রী রামদাস ভট্টাচার্য। টাইটেল কিন্তু ভট্টাচার্য মনে রাখবেন। তারপর দেখুন 53 নম্বর প্রশ্ন,
ভারতচন্দ্রের গঙ্গাষ্টক নামক গঙ্গা স্তোত্রের কিছু অংশ কোন ছন্দে রচিত? তাহলে মনে রাখবেন গঙ্গাষ্টকটা হচ্ছে তার গঙ্গা স্তোত্রের কিছু অংশ নামেই আছে। তো এটি কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে অপশন গ, মালিনী ছন্দে রচিত। শুধু যে ভারতচন্দ্র থেকে অদামঙ্গল কাব্য পড়বো তা কিন্তু নয়, তার সমস্ত গ্রন্থ পড়ে রাখতে হবে। তারপর দেখুন 54 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার পূর্বপুরুষ কে ছিলেন? তথ্য দেখুন, যিনি পূর্ববঙ্গের বেদানুজ রাজার অমাত্য বা সমাসদ ছিলেন। তাহলে পূর্ববঙ্গের বেদানুজ রাজার অমাত্য বা সমাসদ ছিলেন কে? উত্তর হচ্ছে অপশন ক, নরসিংহ ওঝা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখুন 55 প্রশ্ন, মাধব বসুর কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। তো মাধব বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে অপশন ঘ, পয়ার ও ত্রিপদী। মধ্যযুগের 90% কাব্যই কিন্তু পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত, সেটা তো আগেই বলেছি। 56 প্রশ্ন দেখুন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে বলরামের অবতার কে ছিলেন? ওকে, আগে পড়েছিলাম যে তোমার হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কৃষ্ণের অবতার ছিলেন। এবারে পড়াচ্ছি বলরামের অবতার কে ছিলেন। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন গ, বৃন্দাবন দাসের গুরু নিত্যানন্দ প্রভু। তাহলে কবির গুরুর নাম কি? নিত্যানন্দ প্রভু। আর একটা প্রশ্ন পেয়ে গেলাম। ঠিক আছে, কৃষ্ণের অবতার মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, বলরামের অবতার কবির গুরু নিত্যানন্দ প্রভু। ঠিক আছে, প্রশ্নগুলো দেখুন একটার সঙ্গে একটা রিলেটেড, মানে পুরো যেভাবে খাওয়ানো হয় সেভাবে কিন্তু খাইয়ে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো। ঠিক আছে, এইগুলো পড়লে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবেন। তাহলে দেখুন 57 নম্বর প্রশ্ন, 1308 বঙ্গাব্দের মানে 1902 খ্রিস্টাব্দ, ফাল্গুন সংখ্যা যেহেতু আছে 594 যোগ হবে 1902 খ্রিস্টাব্দ, সাহিত্য পত্রিকায় প্রকাশিত দৌলত কাজী, মানে কোন পত্রিকায় প্রকাশিত? সাহিত্য পত্রিকা। ঠিক আছে, দৌলত কাজী ও লোচন্দানী প্রবন্ধটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ক, আব্দুল করিম সাহিত্য বিশারদ। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, আব্দুল করিম সাহিত্য বিশারদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক সহ বেশিরভাগ সমালোচকের মতে সৈয়দ আলা রচিত কাব্যের সংখ্যা কটি? বা এমনি সংখ্যায় প্রশ্ন আছে, সৈয়দ আলা রচিত কাব্যের সংখ্যা কটি? উত্তর হচ্ছে অপশন খ, 6টি। তার প্রথম কাব্য হচ্ছে পদ্মাবতী, আর তার শেষ কাব্য হচ্ছে সেকেন্দরনামা 1672। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, বঙ্গদেশের মধ্যে যত মহাশয় কবিরূপে জন্মগ্রহণ করিয়াছেন তন্মধ্যে রামপ্রসাদ সেনকে সর্বশ্রেষ্ঠ বলিয়া গণ্য করিতে হইবে, কারণ তিনি সকল রসের প্রেমিক, সকল রসের রসিক, প্রেমিক, ভাবুক ও ভক্ত এবং জ্ঞানী ছিলেন। মন্তব্যটি কে করেছেন? এটা সব বইতে তোমরা পেয়ে যাবে। মন্তব্যটি করেছেন অপশন ক, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, তো অনেক কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে। আজ লাস্ট প্রশ্ন 60 নম্বর, যদি এটা ইসলামিক সাহিত্য থেকে আপনারা স্কিপ করে দিতে পারেন বা দেখতেও পারেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, অনেক টাইপিং করে কিন্তু প্রশ্নগুলো বানাতে হয়েছে, সময় না থাকা সত্ত্বেও প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে হাজির হতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাইপিং করতে হয় অনেক কষ্ট করে। হ্যাঁ, তো স্পিডে টাইপিং করি, ওই জন্য অনেক সময় বানানো ভুল হয়ে যায়, কিন্তু আপনারা মেন উত্তরটাই ফোকাস করবেন। ঠিক আছে, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। 60 প্রশ্ন দেখুন, লাস্ট প্রশ্ন, ইসলামিক সাহিত্য থেকে আপনারা স্কিপ করে যেতে পারেন। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের জনৈক মুসলিম কবি জৈনুদ্দিন কোন শতাব্দীর কবি ছিলেন? ঠিক আছে, জনৈক মুসলিম কবি মধ্যযুগের জৈনুদ্দিন, তিনি কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, তিনি হচ্ছে পঞ্চদশ শতাব্দীর কবি ছিলেন। ঠিক আছে, এই হচ্ছে 60টা প্রশ্নোত্তর, সবাই দেখে নেবেন আর সবাই ভিডিও দেখবেন শেষ পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।